ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় রেপ অফ দ্য লকের ক্যান্টো 4 এর পরবর্তী অংশটা। আশা করি এর আগে রেপ অফ দ্য লকের ক্যান্টো 4 এর উপর যে দুটো পার্ট আমি ক্লাস করিয়েছি, সবাই সেই দুটো পার্টের ভিডিওগুলি দেখেছো। যারা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, তাহলে আজকের পার্টটা তোমাদের ক্রনোলজিক্যালি বুঝতে সুবিধা হবে। এই সিরিজে আমরা রেপ অফ দ্য লকের ক্যান্টো 1 থেকে 5 পর্যন্ত পুরোটাই কভার করব, তাই আশা করব সবাই ক্লাসগুলো মন দিয়ে দেখবে। রেপ অফ দ্য লকের এই সমস্ত ক্লাসগুলি ক্যান্টো 1 থেকে শুরু করে 5 পর্যন্ত একটা সিঙ্গেল প্লে লিস্টে আমি দিয়ে দিচ্ছি। আশা করি তাতে তোমাদের সবারই খুব হেল্প হবে। তোমাদের পিএসসির সিলেবাসে রেপ অফ দ্য লক ফুল পোমটি রয়েছে, তাই এই সিরিজে রেপ অফ দ্য লকের উপরে প্রত্যেকটি ক্যান্টো নিয়ে লাইন বাই লাইন ইন ডিটেইল এক্সপ্লেনেশন সহ ক্লাসেস থাকছে। তাই যারা যারাই পিএসসির প্রস্তুতি নিচ্ছ, আশা করি রেপ অফ দ্য লকের উপরে এ টু জেড এই সমস্ত ক্যান্টো বেসড লাইন বাই লাইন এক্সপ্লেনেশনের এই ক্লাসগুলি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ হেল্পফুল হবে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই বেল আইকনটা প্রেস করে দেবে, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ারের পাশাপাশি একটা হাইপও করে দিও। এবং পিএসসির অ্যাসপিরেন্টসরা তোমরা চাইলে আমাদের পেইড মেম্বারশিপ গ্রুপ জয়েন করতে পারো, যেখানে পিএসসির অ্যাসপিরেন্টসদের উদ্দেশ্যে ফুল সিলেবাস কভার করে আগামী পরীক্ষার প্রস্তুতির উদ্দেশ্যে সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসেস থাকছে, সঙ্গে প্রশ্ন উত্তর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। এছাড়াও পিএসসির অ্যাসপিরেন্টসরা চাইলে ফুল সিলেবাস বেসড সমস্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে প্রশ্ন উত্তর সহ ইন ডিটেলস নোটস চাইলে তোমরা সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, যেখানে সমস্ত গুরুত্বপূর্ণ নোটস এবং প্রশ্ন উত্তর তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে। আশা করি এই সমস্ত গুরুত্বপূর্ণ নোটস, ওয়ান লাইনার্স এবং প্রশ্ন উত্তর সহ প্র্যাকটিস সেটগুলো আগামী পরীক্ষাতে তোমাদেরকে খুবই হেল্প করবে। আর ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে বা এক্সাম রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এবং পেইড মেম্বারশিপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি উল্লেখ করে দিচ্ছি। তো দেখো, পার্ট 2 তে আমরা যতদূর কন্টিনিউ করেছিলাম বা কমপ্লিট করেছিলাম, ঠিক তারপর থেকে আমরা পার্ট 3 শুরু করছি। আশা করছি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ফলো করবে। কি বলা হয়েছে? আননাম্বার্ড থ্রংস অন এভরি সাইড আর সিন অফ বডিজ চেঞ্জ টু ভেরিয়াস ফর্মস বাই স্প্লিন। আননাম্বার্ড থ্রংস, অসংখ্য ভিড়, এভরি সাইড চারিদিকে, বডিজ চেঞ্জ দেহ পরিবর্তিত, ভেরিয়াস ফর্মস নানা রকম রূপ, স্প্লিন মানসিক রোগ, বিষণ্ণতা, খামখেয়ালি কল্পনা। চারিদিকে অসংখ্য মানুষের ভিড় দেখা যাচ্ছে, যাদের দেহ স্প্লিনের প্রভাবে নানান অদ্ভুত রূপে পরিবর্তিত হয়েছে। মানে এখানে স্প্লিন মানুষের মানসিক বিকার ও অতিরঞ্জিত কল্পনার প্রতীক। পোপ দেখতে চান অসুস্থ মন মানুষকে অস্বাভাবিক ও বিকৃত করে তুলছে। চারিদিকে অসংখ্য মানুষের ভিড় দেখা যাচ্ছে, যাদের দেহ স্প্লিনের প্রভাবে নানান অদ্ভুত রূপে পরিবর্তিত হয়েছে। মানে এখানে স্প্লিন মানুষের মানসিক বিকার এবং অতিরঞ্জিত কল্পনার প্রতীক। পোপ দেখাতে চাইছেন অসুস্থ মন মানুষকে অস্বাভাবিক এবং বিকৃত করে তোলে। হেয়ার লিভিং টিপট স্ট্যান্ড, ওয়ান আর্ম হেল্ড আউট, ওয়ান বেন্ট, দ্য হ্যান্ডেল দিস অ্যান্ড দ্যাট দ্য স্পাউট। কি বলা হয়েছে দেখো এখানে? লিভিং টিপটস মানে কি? জীবন্ত চায়ের কেটলি। আর্ম হেল্ড আউট মানে কি হচ্ছে? এক হাত সোজা হচ্ছে আর্ম হেল্ড আউট। ওয়ান বেন্ট আর একটা হচ্ছে বাঁকানো। হ্যান্ডেল মানে হচ্ছে হাতল, আর স্পাউট মানে হচ্ছে চোঙা। তাহলে কিন্তু মানুষ জীবন্ত চায়ের কেটলির মতো দাঁড়িয়ে আছে, এক হাত সোজা অন্যটি বাঁকানো, এক হাত কেটলির হাতল অন্যটি চোঙার মতো। একটা তীব্র হাস্যরসাত্মক ব্যঙ্গ। চা পান ছিল অভিজাত সমাজের সেই সময়কার দৈনন্দিন অভ্যেস। ও ব্যঙ্গ করে দেখিয়েছেন যে মানুষ যেন নিজেরাই ঘরোয়া জিনিসে পরিণত হয়েছে এখানে। আ পিপকিন দেয়ার লাইক হোমার্স ট্রাইপড ওয়ার্কস। পিপকিন মানে ছোট মাটির হাঁড়ি, হোমার্স ট্রাইপড মানে হোমারের ইলিয়াডে উল্লেখিত হাঁটতে পারা ত্রিপদী পাত্র। এক জায়গায় ছোট হাঁড়ি দেখা যাচ্ছে, যা হোমার কাব্যে বর্ণিত হাঁটতে পারা ত্রিপদী পাত্রের মতো, মানে সেই পাত্রটাই চলাফেরা করছে সেখানে, এমন অবস্থা। তাই বলা হচ্ছে। এখানে ক্লাসিক্যাল অ্যালিউশন প্রয়োগ হলো, গ্রিক মহাকাব্যের উল্লেখ হলো। পোপ মহাকাব্যের গৌরবময় বস্তুকে তুচ্ছ রান্নাঘরের পাত্রের সাথে তুলনা করেছেন। কোথায় সেই হোমারের ট্রাইপড, কোথায় এখানে চায়ের কেটলি। মক এপিক ব্যঙ্গ সৃষ্টি করেছে। হেয়ার সাইজ আ জার অ্যান্ড দেয়ার গোজ পাই dogs. Man prove with child as powerful fancy works, and maids turned bottles call aloud for cocks.
কি বলা হচ্ছে এখানে, একটা পাত্র দীর্ঘশ্বাস ফেলছে আর একটা হাঁসের পাই কথা বলছে, মানে জড় বস্তু জীবন্তের মতো আচরণ করছে। এটা মানুষের বিকৃত কল্পনা এবং মানসিক বিশৃঙ্খলতার চরম প্রকাশ। যার মানে পাত্র, সাই দীর্ঘশ্বাস ফেলা, গুজ পাই হাঁসের মাংসের সেই পাই টক্স কথা বলে। আর ম্যান প্রুভ উইথ চাইল্ড, পুরুষরা গর্ভবতী হয়ে যায়, ফ্যান্সি কল্পনা, কল্পনার প্রভাবে পুরুষদের গর্ভবতী হয়ে উঠতে এখানে দেখা যাচ্ছে। পুরোপুরি অযৌক্তিক, পুরুষরা তো কখনো গর্ভবতী হয় না, তাও আবার কল্পনা, অসম্ভব দৃশ্য। পোপ দেখাচ্ছেন অতিরিক্ত কল্পনা বাস্তবের সমস্ত নিয়ম ভেঙে ফেলছে, তাই একটা অযৌক্তিক কিছু যেন এখানে দেখা যাচ্ছে, সেটাই বলছেন। অ্যান্ড মেইডস টার্নড বটলস, মেইড তরুণী মেয়েরা, টার্নড বটলস বোতলে পরিণত হচ্ছে, ক্রক্স ছিপি, তরুণীরা বোতলে পরিণত হয়ে গেছে এবং ডাকছে কল ফর ক্রক্স ছিপির জন্য, মানে একটা যৌন ইঙ্গিতপূর্ণ ব্যঙ্গাত্মক ভঙ্গি দেখা দিয়েছে এখানে। যৌন ইঙ্গিতপূর্ণ একটা ব্যঙ্গ রয়েছে। অভিজাত সমাজের লুকোনো কামনা, ভান এবং নৈতিক শিথিলতার প্রতি এখানে কটাক্ষ করা হয়েছে। স্প্লিনের চরম প্রভাব দেখানো হয়েছে। মানুষের মন এতটাই বিকৃত যে তারা নিজের মানবিকতা হারিয়েছে, বস্তুতে পরিণত হয়েছে। মহাকাব্যিক অলৌকিকতা এখানে দেখানো হয়েছে, কিন্তু একেবারেই তুচ্ছ বিষয়ে সেটাকে ব্যবহার করা হয়েছে। অভিজাত সমাজের অতিরিক্ত আবেগ, অযৌক্তিক কল্পনা, ভান এবং ভোগবাদ সবকিছুকে তিনি এখানে বিদ্রূপ করেছেন। পার্সনিফিকেশন, হাইপারবোল, অ্যাবসার্ড ইমেজারি, অ্যালিউশন দেখতে পাচ্ছি। হাস্যরসাত্মক বিদ্রুপাত্মক ভঙ্গিতে তিনি এটা বলেছেন। নেক্সট দেখো, সেফ পাস দ্য নোমস থ্রু দিস ফ্যান্টাস্টিক ব্যান্ড, আ ব্রাঞ্চ অফ হিলিং স্প্লিন ওর্থ ইন হিজ হ্যান্ড। নোমস মানে ভূতাত্মা, প্রেতাত্মা, পৃথিবী তত্ত্বের সেই আত্মা, আম্ব্রিয়েল যেটা। ফ্যান্টাস্টিক ব্যান্ড অদ্ভুত রূপান্তরিত ভিড়। আর স্প্লিন ওর্থ মানে এক ধরনের ঔষধি গাছ, বিষণ্ণতা সারানোর জন্য পরিচিত। তাহলে নোম বা গ্নোম, আম্ব্রিয়েল নিরাপদে সেই অদ্ভুত বিকৃত জনতার ভিড়ের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। হাতে ধরে থাকছে স্প্লিন ওর্থ নামের ঔষধি গাছের একটি ডাল। মানে এই যে ভিড়, এই ভিড় হচ্ছে মানসিক রোগে বিকৃত মানুষের প্রতি। স্প্লিন ওর্থ সাধারণত মন ভালো করার ওষুধ, কিন্তু এখানে সেটাকে ব্যঙ্গাত্মকভাবে ব্যবহার করা হয়েছে, কারণ আম্ব্রিয়েল চিকিৎসা করতে নয়, বরং দুঃখ এবং হাহাকার সংগ্রহ করতে যাচ্ছে। দেন ডাজ অ্যাড্রেস দ্য পাওয়ার্স হেইল ওয়েওয়ার্ড কুইন। অ্যাড্রেস মানে সম্বোধন করা, পাওয়ার্স মানে দেবী বা অতিপ্রাকৃত শক্তি, আর ওয়েওয়ার্ড মানে খামখেয়ালি, অনিয়ন্ত্রিত। এরপর আম্ব্রিয়েল কুইন অফ স্প্লিনকে সম্বোধন করে, বলে যে হে খামখেয়ালি রানী। মানসিক রোগ এবং অস্থিরতাকে রানী বলে সম্বোধন করা হয়েছে। এটা পুরোপুরি মক এপিক যেন। হু রুল দ্য সেক্স টু 50 from 15। দ্য সেক্স মানে নারী সমাজ, 50 from 15 মানে কৈশোর থেকে মধ্য বয়স, মানে রানী 15 থেকে 50 বছর বয়স পর্যন্ত নারীদের ওপরে রাজত্ব করেন। পোপ ব্যঙ্গ করে দেখিয়েছেন সমাজের ধারণা ছিল নারীর আবেগ এবং মনের অস্থিরতায় বেশি আক্রান্ত হওয়া। প্যারেন্টস অফ ভেপার্স অ্যান্ড অফ ফিমেল উইট। ভেপার্স মানে স্নায়বিক রোগ বা হিস্টেরিয়া, ফিমেল উইট মানে অভিজাত সমাজের তথাকথিত বুদ্ধিদীপ্ত আচরণ। হু গিভ দ্য হিস্টেরিক অর পোয়েটিক ফিট। হিস্টেরিয়ার আক্রমণ, পোয়েটিক ফিট মানে কবিতা লেখায় হঠাৎ অনুপ্রেরণা। এই রানী কখনো নারীদের হিস্টেরিয়ায় আক্রান্ত করেন, আবার কখনো কবিতা লেখার নেশা ধরিয়ে দেন। মানে পোপ কবিতার অনুপ্রেরণাকেও হিস্টেরিয়ার সঙ্গে তুলনা করে একটা কাব্যিক ভানকে ব্যঙ্গ করছেন। ওয়ান ভেরিয়াস টেম্পার্স অ্যাক্ট বাই ভেরিয়াস ওয়েজ, মেক সাম টেক ফিজিক, আদার স্ক্রিবল প্লেজ। টেম্পার্স মানে কি? টেম্পার্স মানে মানুষের স্বভাব। ভিন্ন ভিন্ন মানুষের স্বভাব অনুযায়ী রানী ভিন্নভাবে প্রভাব ফেলেন। একই মানসিক রোগ সবার মধ্যে একইভাবে প্রকাশ পায় না, সেটাই বোঝাতে চাওয়া হয়েছে। ফিজিক মানে ওষুধ, আর স্ক্রিবল প্লেজ মানে তাড়াহুড়ো করে নাটক লেখা। কেউ অসুস্থ হয় বা কেউ অসুস্থ হয়ে ওষুধ খায়, আবার কেউ নাটক লিখতে শুরু করে। মানে পোপ একসঙ্গে ডাক্তারি চিকিৎসা এবং নিম্নমানের সাহিত্যিকদের ব্যঙ্গ করেছেন। Who caused the proud their visit to delay and send the godly in a pet to pray. The proud মানে vain, self-important people visit to delay মানে avoid social calls. অহংকার ও খারাপ মেজাজ মানুষকে বা মানুষের সামাজিক সম্পর্ক এড়িয়ে চলতে বাধ্য করে। স্প্লিন সমাজের দূরত্ব এবং অহংকার সৃষ্টি করে। গডলি ধার্মিক মানুষ, ইন আ পেট মানে রাগের বশে। এমনকি ধার্মিক মানুষকেও রাগের বশে প্রার্থনায় বসতে বাধ্য করে।
মানে ভণ্ডামি বা ধার্মিকতার প্রতি ব্যঙ্গ করা হয়েছে। প্রার্থনা এখানে আবেগের ফল, ভক্তির নয়, সেটা দেখানো হচ্ছে। আর নিম্ফ দেয়ার ইজ দ্যাট অল দাই পাওয়ার্স ডিসডেইনস, নিম্ফ ইয়াং উইমেন ডিসডেইনস স্কনস রিজেক্টস। তাহলে আমরিয়েল বলে একজন তরুণী আছে যে এই রানীর ক্ষমতাকে অবজ্ঞা করে। এই তরুণী কে? তরুণী মানেই বেলিন্ডার কথা বলা হয়েছে, যে এখনো আনন্দ এবং সৌন্দর্যে ভরপুর। and thousands more in equal mirth maintains, but oh if ever thy gnomes could spoil the grace. মির্থ মানে আনন্দ, মেইনটেন্স মানে ধরে রাখে। তাহলে বেলিন্ডা নিজের আনন্দ দিয়ে আরো অনেককে আনন্দিত রাখে। ব্যঙ্গাত্মক একটা পূর্বাভাস, আয়রনি, কারণ খুব শীঘ্রই বেলিন্ডার এই আনন্দ হারিয়ে যাবে বলে এই কথাটা বলা হয়েছে যে and thousands more in equal mirth maintain, তাই তো। আমরিয়েলের ভূমিকা কি এখানে? সে দুঃখ এবং মানসিক বিপর্যয়ের দূত হয়ে এসেছে। তুচ্ছ মানসিক সমস্যাকে মহাকাব্যিক মর্যাদা দেওয়ার চেষ্টা করা হয়েছে। নারীর আবেগ, কৃত্রিম বুদ্ধিদীপ্ততা ও ভণ্ড ধার্মিকতার সমালোচনা করা হয়েছে। বেলিন্ডার পতনের একদম ভূমিকা এখানে প্রস্তুত করে দেওয়া হয়েছে। তাই বলা হচ্ছে যে একজন তরুণী, সে খুবই আনন্দ এবং উৎফুল্ল এবং তার আনন্দ দিয়ে বাকি সবাইকেও আনন্দিত করে রাখছে। কিন্তু বাট ও ইফ এভার দাই নোম কুড স্পয়েল আ গ্রেস, কিন্তু সেই তোমার ভূতাত্মা বা প্রেতাত্মা সেই সমস্ত কিছুকেই কিন্তু সেই গ্রেসকে স্পয়েল করে দেবে, সব খারাপ করে দেবে। শীঘ্রই যে তার সব কিছু খারাপ হয়ে যাবে সেটাই বলা হচ্ছে। নোম অতিপ্রাকৃত ক্ষুদ্র আত্মা, মানে বলা হচ্ছে যদি কখনো তোমার কোনো গ্নোম বা নোম মানে অতিপ্রাকৃত আত্মা কোনো নারীর সৌন্দর্য নষ্ট করে থাকে বা সুন্দর মুখে ছোট একটি ব্রণও তুলে দিয়ে থাকে, মানে এখানে নারীর সেই সৌন্দর্য দিয়ে অতিরিক্ত উদ্বেগকে ব্যঙ্গ করা হয়েছে। সামান্য একটি ব্রণ যেন মহা বিপর্যয় ডেকে দেবে সেরকম কিছু ইঙ্গিত দেওয়া হচ্ছে এখানে। এই মানসিকতাকে পোপ বিদ্রুপ করেছে। তখনকার দিনে ব্রণকেই যেন একটা বিপর্যয় মনে করা হতো, একটা ব্রণ হয়ে তার সৌন্দর্য শেষ করে দেবে। অর রেইজ আ পিম্পল অন আ বিউটিয়াস ফেস, সেই যে বললাম পিম্পল, ব্রণ, যে বিউটিয়াস ফেসে রেইজ হয়ে সবকিছু শেষ করে দেবে তার সেই গ্রেসকে, ঔজ্জ্বল্যকে। লাইক ক্রাইটন ওয়াটার্স ম্যাট্রনস চিক ইনফ্লেম অর চেঞ্জ কমপ্লেকশনস অ্যাট আ লুজিং গেম। তাহলে কবি বলছেন যদি কখনো তোমার কোনো সেই নোম নারীর সৌন্দর্য নষ্ট করে মুখে একটি ব্রণ তুলে দিয়ে, ক্রাইটন ওয়াটার্স সৌন্দর্য বর্ধক সুগন্ধি জল, মার্ট্রান্স মানে মধ্যবয়স্ক নারী, ইনফ্লেম মানে লাল করে তোলা, কমপ্লেকশন মুখের রং, লুজিং গেম মানে খেলায় হার। তাহলে যেমন সুগন্ধি জল ব্যবহারে বয়স্ক নারীর গাল লাল হয়ে ওঠে বা তাসের খেলায় হারলে মুখের রং বদলে যায়, সেরকমই এখানে কৃত্রিম সৌন্দর্য চর্চা এবং খেলাধুলো ও সামাজিক আসরে আবেগ প্রবণতাকে ব্যঙ্গ করা হয়েছে। সামান্য ঘটনায় মুখের রং বদলে যাওয়া মানে আবেগের ওপরে নিয়ন্ত্রণের অভাব। অর চেঞ্জ কমপ্লেকশনস অ্যাট আ লুজিং গেম, ইফ এভার উইথ এয়ারি হর্নস আই প্ল্যান্টেড হেডস অর রাম্পলড পেটিকোটস অর ট্রাম্বলিং বেডস। কি বলা হচ্ছে? এয়ারি হর্নস কল্পিত সেই শিং, প্ল্যান্টেড হেডস মাথায় বসানো, রাম্পলড পেটিকোটস পোশাক এলোমেলো করা, আর টাম্বলড বেডস মানে বিছানা এলোমেলো করা। তাহলে যদি আমি কখনো নারীদের মাথায় কল্পিত শিং বসিয়ে তাদের অপমান করে থাকি বা তাদের পোশাক বা বিছানা এলোমেলো করে থাকি, মানে এগুলো ছোটখাটো দুষ্টুমি যা সমাজে বড় সমস্যা হিসেবে দেখা দেয়, পোপ সেগুলোকে দেখাচ্ছেন। সমাজ কত তুচ্ছ বিষয় নিয়ে অতিরিক্ত গুরুত্ব দেয় সেটাই তিনি এখানে দেখাচ্ছেন। অর caused suspicion when no soul was rude, or discomposed the headdress of a brood, or ever to costive lapdogs gave disease, which not the tears of brightest eye could ease. সাসপেশন মানে সন্দেহ, প্রুড মানে অতিরিক্ত লাজুক বা ভদ্র নারী, হেডড্রেস মানে মাথার সাজ। যদি আমি এমন জায়গায় সন্দেহ সৃষ্টি করে থাকি যেখানে আসলে কেউই দোষী ছিল না, অথবা কোনো অতিভদ্র নারীর মাথার সাজ নষ্ট করে দিয়ে থাকি, যদি আমি কখনো কোনো আদরের পোষা কুকুরকে অসুস্থ করে দিয়ে থাকি যার কষ্ট সুন্দরী নারীর অশ্রু দূর করতে পারেনি, মানে একটা অভিজাত সমাজের বিলাসিতা, অতি আবেগ প্রবণতার চরম ব্যঙ্গ করা হয়েছে। মানুষের যে পোষা কুকুরের কষ্টকে বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে। ব্রাইটেস্ট আইজ মানে বিউটিফুল উইমেন ইজ মানে রিলি। তাহলে এখানে বলা হচ্ছে যার কষ্ট সুন্দরী নারীর অশ্রুও দূর করতে পারেনি, মানে সেই যে যদি কখনো কোনো আদরের পোষা কুকুরকে অসুস্থ করে দিয়ে থাকি যার কষ্ট সুন্দরী নারীর অশ্রু দূর করতে পারেনি। হেয়ার মি অ্যান্ড টাচ বেলিন্ডা উইথ চাগ্রিন
দ্যাট সিঙ্গেল অ্যাক্ট গিভস হাফ দ্য ওয়ার্ল্ড দ্য স্প্লিন। চ্যাগ্রিন মানে কি? মানসিক কষ্ট, অপমান বোধ। স্প্লিন মানে বিরক্তি, খামখেয়াল, বিষণ্ণতা। তাহলে তাই আমাকে শোনো এবং বেলিন্ডার মনে সামান্য কষ্ট দাও, কারণ এই একটিমাত্র ঘটনায় পৃথিবীর অর্ধেক মানুষকে বিরক্তি এবং মানসিক অস্থিরতায় ফেলতে যথেষ্ট। মানে পোপ এখানে মূল কাহিনীর দিকে ইঙ্গিত করছেন। বেলিন্ডার সেই চুল কাটা একটি ঘটনা মানে তিনি ব্যঙ্গ করে দেখাচ্ছেন কত তুচ্ছ ঘটনা সমাজে বিশাল আবেগ এবং বিশৃঙ্খলার জন্ম দেয়। সামান্য বিষয়কে মহাকাব্যিক ভঙ্গিতে তুলে ধরে সমাজের ভণ্ডামি ও ফাঁপা মূল্যবোধকে ব্যঙ্গ করা, এখানে মূল্যবোধকে ব্যঙ্গ করে দেখানো হয়েছে। এখানে নারীর সৌন্দর্য, ফ্যাশন, সামাজিক মর্যাদা, আবেগ প্রবণতার উপরে সূক্ষ্ম একটা বিদ্রুপ করা হয়েছে। মানে এখানে আমরা দেখলাম স্প্লিনের গুহা থেকে ফিরে আসা ওমব্রিয়েল বেলিন্ডার কান্নার কারণ বর্ণনা করছে। বেলিন্ডা অভিযোগ করছে যে তার চুলের একটি লক কেটে ফেলা হয়েছে। এই সামান্য ঘটনাটি তার কাছে জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। তিনি দেবতাদের কাছে প্রার্থনা করছেন যদি কখনো তুচ্ছ কারণে মানুষের মুখে ব্রণ ওঠে, অথবা সামান্য খেলায় হেরে গিয়ে মেজাজ বিগড়ে যায়, অথবা কোনো নিরীহ কাজে সন্দেহের সৃষ্টি হয়, তবে যেন সেই একই মানসিক কষ্ট তার বন্ধু বেলিন্ডাকেও দেওয়া হয়। তার মূল বক্তব্য হলো চুলের লক কেটে নেওয়ার এই যে একক কাজ যেন পুরো বিশ্বকে হতাশায় ডুবিয়ে দেয় বা সবার মেজাজ খারাপ করে দেয়। কে বলছে? ওমব্রিয়েল বলছে। আশা করি রেপ অফ দ্য লকের এতদূর পর্যন্ত সবাইকে ভালোভাবে বোঝাতে পেরেছি, কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবে। এই পার্টটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে রেপ অফ দ্য লকের ক্যান্টো 4 এর পরবর্তী পার্টটা নিয়ে এর পরের ক্লাসে।